আমার পিরিয়ড চলছে অব্র। এই কথা বলে আজ পরপর ২ রাত নিজেকে অব্রর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি আমি। যদিও আমরা এখন স্বামী স্ত্রী, তারপরে এরকম করার কারণ হলো কেউ একজন বলেছিল আমার ফুলশয্যার রাতে আমার স্বামীর মৃত্যু হবে। ফুলশয্যার রাতেই আমার স্বামীর মৃত্যু হবে এই কথাটা নাকি কোনো একজন বলেছিল আমার মাকে। সেই কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও পরিবার থেকে কখনোই আমার বিয়ে নিয়ে কারণ কোনো মাথা ব্যথা ছিল না পরিবারের। অবশ্যই কথা আমাকে আর কেউ না বললেও আমার দাদি বলেছিল আমায়। সেই থেকে আমিও বিয়ের চিন্তাভাবনা ছেড়ে দিয়েছিলাম। আমার কারণে একজনের মৃত্যু হবে এটা কোনোদিনও আমি চাইনি। ভেবেছি আজীবন না হয় কুমারী হয়েই কাটাবো। সবার থেকে একটু ভিন্ন জীবনযাপন হবে আমার। সবাই স্বামীর সংসার করার স্বপ্ন দেখে সেটা সত্যি করে। আমি না হয় স্বপ্ন দেখেই যাব। ওইসব ঘর সংসারের আশা বাদ দিয়ে যখন স্বপ্নহীন দিন পার করছি, তখন একদিন হঠাৎ করে জীবনে আসে অব্র। তারপর পাল্টে যায় পুরো গল্পটা। সে সন্ধ্যায় বড় খালার বাড়িতে বিয়ের আনন্দে পুরো ধুমধাম। বড় খালার বড় মেয়ে মানে আমার খালাতো বোন নুপুরের বিয়ে। সন্ধ্যায় বরযাত্রী আসতে গেট ধরে বরযাত্রীদের একেবারে নাজেহাল করে ছাড়লাম আমরা সব ভাই বোন মিলে। সে সময় অব্র উপস্থিত ছিল, কিন্তু বিশেষভাবে চোখে পড়ার মতো কিছু ছিল না তখন। সন্ধ্যার পরে সবাই মিলে হই হুল্লা আনন্দে মেতে আছে। কখনো গান, কখনো নাচ, আবার বরপক্ষের লোকদের সাথে দাদা খেলা। সব বোনেরাই শাড়ি পরে আছে, শুধু আমার পরনে সেলোয়ার কামিজ। এবার বোনেরা মিলে বায়না করলো আমারও শাড়ি পরতে আসতে হবে। বেশ, আমিও চলে এলাম শাড়ি পরতে। ওদের রং খেলা শুরু হয়ে গেল। বড় খালাদের ঘরের পিছনের বারান্দায় একটা পর্দার মতো টানানো। সেই পর্দার এপাশে দাঁড়িয়ে আমি পাজামা খুলে ছায়া পরে ব্লাউজটা কেবল পরব। এমন সময় অব্র দৌড়ে এসে বারান্দায় উঠে দরজা বন্ধ করে দিয়ে পর্দার এপাশে চলে এসে আমাকে অবস্থায় দেখে থ মেরে যায়। আমিও চমকে গেলাম। এই মুহূর্তে কি করব জ্ঞানটুকু যেন হারিয়ে ফেলেছি। দুহাত দিয়ে বুক চেপে ধরে থ মেরে আমি তাকিয়ে আছি অব্রর দিকে, আর অব্র তাকিয়ে আছে আমার দিকে অপলক দৃষ্টিতে। কয়েক সেকেন্ড পরে স্তম্ভিত ফিরে পেতে আমি চিৎকার করার জন্য মুখ খুলতেই অব্র বিদ্যুৎ গতিতে এসে আমার হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। এবার আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। এই ছেলে আবার অন্য কোনো মতলব নিয়ে আসেনি তো? ভয়ে আমার শরীর কাঁপছে। মনে মনে ভাবলাম এতটা ভয় পেলে চলবে না এই মুহূর্তে, তাহলে ছেলেটা আরও সুযোগ পেয়ে যাবে। দিলাম অব্রের হাতের তালুতে কামড় বসিয়ে। মাগো বলে অব্র হাতটা সরিয়ে নিয়ে আবার অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, বিশ্বাস করেন, আমি এখানে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি জানতামও না আপনি এখানে আসেন, এবং আমি চিনিও না আপনাকে। বাহিরে ওরা রং মাখিয়ে দেওয়ার জন্য ধাওয়া করছিল তো, তাই ওদের হাত থেকে বাঁচতেই বারান্দায় এসে লুকানো। কিন্তু এখানে এসে এরকম বিপদে পড়ে যাব জানলে ওদের ইচ্ছে পূরণ হতে দিতাম, কিন্তু এখানে আসতাম না। অব্রর কথা শুনে মনে হয়েছিল একটুও মিথ্যে বলছে না, আর বাহিরের পরিস্থিতিটাও এমন। অভ্র আবার বলল, আমি বরপক্ষের লোক, বর আমার বন্ধু। আপনি চিৎকার করলে লোকজন যেমনটা ভাববে, ঘটনাটা যে তার উল্টো তা তো কেবল আপনি আর আমি জানি। তারা বলবো যে বিয়েটা ভেঙে দেবে, আর আমার লোকজনের সামনে মুখ দেখানোর আর কোনো উপায়ও থাকবে না। প্লিজ আপনি চিৎকার করবেন না দয়া করে। আমি এক হাত দিয়ে টেনে আমার মুখের উপর থেকে অভ্রর হাত সরিয়ে বললাম, কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেল এর ক্ষতিপূরণ কে দিবে? হ্যাঁ? অভ্র তখন আমতা আমতা করেই বলল, আপনি যে শাস্তি দিবেন আমি সেটা না হয় মাথা পেতে নিব। আমি বললাম, আপাতত ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকুন, আমি শাড়িটা পরে নেই, তারপর দেখি কি শাস্তি দেওয়া যায়। অভ্র ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল। আমি জলদি করে শাড়িটা পরে নুপুরের রুমে গিয়েও লিপস্টিক এনে অভ্রর হাতে ধরিয়ে দিয়ে বললাম, আপনার শাস্তি হলো ওই লিপস্টিক ঠোঁটে মেখে বিয়ে বাড়ির সমস্ত লোকজনের সামনে ঘুরে বেড়াতে হবে। অভ্র অবাক হয়ে হাঁ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা বলতে গিয়েও আবার থেমে গেল। অভ্রর অবস্থা দেখে আমার হাসি আটকে রাখা যেন দায়। হাসতে হাসতে তো আমি শেষ। বেচারা পান্দে পড়েছে আজকে। আমি বললাম, কি ব্যাপার মিস্টার? ঠোঁটে লিপস্টিক মাখবেন নাকি গায়ে কলঙ্কের কালি? একবার সবার কাছে বলে দিলেই কিন্তু খেল খতম। অভ্র কোনো কিছু আর না বলে ঠোঁটে লিপস্টিক মেখে চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে গেল। সবার সামনে অভ্র হাঁটাহাঁটি করছে। কেউ কেউ অভ্রর ঠোঁটে লিপস্টিক দেখে ভাবছে ছেলেটা পাগল হয়ে গেল নাকি। কেউ কেউ তো আবার হু হু করে হেসে দিচ্ছে, কেউ আবার অবাক হয়ে তাকিয়ে আছে। আর আমার তো হাসতে হাসতেই অবস্থা কাহিল। নুপুরের বরকে গিয়ে বললাম, দুলাভাই, আপনার বন্ধু ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘুরছে, আপনাকে একটু দিয়ে দিব নাকি? বন্ধু বলে কথা। দুলাভাই তো অবাক হয়ে উঠে গিয়ে অভ্রকে ডেকে গিয়ে বলল, কী রে, আমার বিয়ে হয়ে গেল তোর আগে, সেই দুঃখে তোর মাথাটাকে খারাপ হয়ে গেল নাকি? দুলাভাইয়ের কথা শুনে আমরা হু হু করে হেসে উঠলাম সবাই মিলে। অভ্র লজ্জা পেয়ে বলল, ইয়ে মানে ভ্যাসলিন ভেবে অন্ধকারে লিপস্টিক মেখে ফেলেছি মনে হচ্ছে। আমি বললাম, ব্যাপার কি বেয়াই, লিপস্টিক নিয়েও ঘুরেন নাকি আজকাল? এ তো পুরোই বিয়ে পাগল ছেলের বাবা।
আবার সবাই হুহু করে হেসে উঠলাম। লজ্জায় তো বেচারার মুখ বর্ষা মুখটা একেবারে লাল হয়ে আছে। যাই হোক, সবশেষে নুপুরকে নিয়ে চলে গেল বরপক্ষ। কিছু অব্রর প্রতি ভালো লাগার ছোট্ট একটা চারাগাছ জন্ম নিল আমার হৃদয়ে। আমাকে আর বাড়িতে যেতে দিল না খালামণি। 3 দিন পরে আমরা সবাই মিলে গেলাম নুপুরকে আনতে। এবারও সাথে আসলো ভাইয়া, তার 2 বোন এবং অব্র। অব্র ভাইয়ের বেস্ট ফ্রেন্ড এবং দুজন দুজনের এতটাই কাছের যে কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না বলা যায়। বিকেলে সবাই মিলে অনেক ঘোরাঘুরি এবং মজা মাস্তি করা হলো। সন্ধ্যায় বাসা ফেরার পরে খালামণি বলল সবাইকে লেবু শরবত করে দিতে। সবার জন্য ঠিকঠাক করলেও একটা গ্লাসে আমি আলাদাভাবে বোম্বা মরিচ গুলে সেটা তুলে দিলাম অব্রর হাতে। সবাই শরবত খেতে শুরু করলো। অব্রর গ্লাসে অব্র চুমুক দিতে কেমন যেন একটা জাকুনি খেয়ে সে থেমে গেল। দুলাভাই অব্রকে বলল, কি হলো খা? ও কিন্তু দারুণ শরবত বানায়, আহ অসাধারণ। আমি মুখ চেপে হেসে হেসে মনে মনে বললাম, কি দারুণ শরবত যে বানিয়েছি সেটা অব্র টের পাচ্ছে দুলাভাই। আমাকে হাসতে দেখে জেদের বসে অব্র এক চুমুকে পুরোটা খেয়ে ফেলল। আমি তো অবাক, এরকম করবে আমি ভাবতেই পারিনি। অব্রর মুখটা লাল হয়ে গেছে, ভাব দেখে মনে হচ্ছে কান দিয়ে এক্ষুনি ধোঁয়া বের হবে। চোখের জল টলমল করছে। নুপুর অব্রর চোখের জল দেখে বলল, কি ব্যাপার ভাইয়া, চোখের জল কেন? শরবতটা কি খুব বাজে ছিল? অব্র বলল, আরে না না, তেমন কিছুই না, আফসোস হচ্ছে তাই। দুলাভাই বলল, শরবত খেয়ে আবার আফসোস হচ্ছে কেন? অভ্র বলল, আফসোস হচ্ছে তুই বিয়েটা আরও আগে কেন করলি না? আগে করলে সর্বত্র সারটা আরও আগে থেকেই পেতাম। তারপর অভ্র উঠে সে যে হাওয়া হয়ে গেল ফিরল অনেক পরে। নুপুর কিন্তু বুঝতে পেরেছিল বিষয়টি এবং এই নিয়ে পরে নুপুর এবং দুলাভাই হাসাহাসি করলো। আমার বিষয়টা খারাপ লাগছিল, এটা ভেবে যে অভ্রর সাথে এমন করাটা আসলে আমার ঠিক হয়নি। রাতে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। চাঁদের মায়াবী স্নিগ্ধ আলোয় ভাসছিল চারপাশ। ভাবলাম ছাদে গিয়ে চাঁদ দেখি। ছাদে এসে এক কর্নারে দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে আছি আনমনে। এমন সময় হঠাৎই পিছন থেকে কারো এগিয়ে আসার শব্দ পেয়ে পিছনে ঘুরে দাঁড়ালাম। অভ্র এগিয়ে আসছে। আমি বললাম, এত রাতে আপনি ঘুমাননি এখনো? আমার সামনে দাঁড়িয়ে অভ্র বলল, অত জাল খেলে ঘুমও পালায় বেআইন, জাল তো কমাতে হবে আগে, তাই না? আমি বললাম, তাহলে মধু খেয়ে নিন, কমে যাবে। অভ্র হঠাৎ করে আমার হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়ে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ মধু নাকি এটাই, তাই খেয়ে নিলাম, এবার যদি জালটা একটু কমে। আমি তো মেরে সেখানেই দাঁড়িয়ে আছি। চোখের পলকে এটা কি ঘটে গেল আমার সাথে? অভ্র মুচকি হেসে বলল, কি 440 ভোল্টের শক খেলেন তো? মনে রাখতে হবে, ওস্তাদের মার কিন্তু শেষ রাতেই। আমি কিছু বলার আর শক্তি পেলাম না। ছাদে বসে পড়লাম। অভ্র চলে যেতে যেতে বলল, ছাদের নিজের আবার ছাদ দেখার কি দরকার, নিচে এসে শুয়ে পড়ো। এভাবে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই ধীরে ধীরে। এক সময় পরিস্থিতি এমন হয় যে 2 পরিবারে জানাজানিও হয়ে যায় এবং তারা মানে না, কিন্তু আমরা দুজন দুজনের ভালোবাসায় এতটাই জড়িয়ে গেছি যে কেউ কাউকে ছাড়া বাঁচতেই পারবো না। অবশেষে আমরা পালিয়ে এসে বিয়ে করে ফেলি। বাসরাতে পিরিয়ডের কথাগুলো অব্রকে দূরে সরিয়ে রেখেছি। আজ 7 দিন, কিন্তু অব্র তো এতটাও বোকা নয় যে এসব বিষয়ে ওর মোটেও জ্ঞান নেই। আজ অব্র কাছে আসতে চাওয়া মাত্রই আমি আটকে উঠলাম। তাহলে কি এই রাতটাই অব্রর জীবনের শেষ রাত হতে চলেছে? দাদি বলেছিল আমার বিয়ের পরে ফুলশয্যার রাতে দুজন দুজনের একান্ত কাছে আসার পরে নাকি বরের মৃত্যু হবে, কিন্তু আজ তো ফুলশয্যা রাত নয়, ফুলশয্যা ফেলে এসেছি সেই কবে। তারপরও কি আজ একান্ত কাছাকাছি গেলে অব্রর মৃত্যু হবে? এসব ভাবতে আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল। গলা শুকিয়ে পেটে ছচির হয়ে যাচ্ছে যেন। আজ কিভাবে ফেরাবে অব্রকে? ও আবার ভুল বুঝবে না তো? এসব চিন্তায় আমার অবস্থা নাজেহাল। টেবিলের উপর জগ থেকে পরাপর 2 গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। অব্রর সামনে যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি ততই অস্বাভাবিকতা যেন বেড়ে যাচ্ছে আমার। অব্র কিন্তু এসব এতক্ষণ ঠিকই খেয়াল করেছে, কিন্তু কিছু বলেনি। এবার কাছে এসে জড়িয়ে ধরে বলল, আর কতদিন এভাবে দূরে সরিয়ে রাখবে বলো তো? আমার যে ভীষণ ইচ্ছে হয় তোমাকে কাছে পেতে, আদরে আদরে তোমায় বরিয়ে দিতে। আচ্ছা, তুমি কি ভয় পাও এসবে? আমি মজা ছলেই বললাম, আদরে আমার অ্যালার্জি আছে তো তাই। আমার কথা শুনে অব্র হেসে ফেলে বলল, জীবনে প্রথম শুনলাম আদরেও নাকি অ্যালার্জি থাকে। আমি ইচ্ছে করে একটু ফান করলাম স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু মোটামুটি সাকসেস। অভ্র বলল, আচ্ছা তাহলে ফার্মেসি থেকে ঘুরে আসি।
এত রাতে ফার্মেসিতে কি তোমার? অ্যালার্জির ওষুধ আনতে যাব তোমার জন্য। মানে মানে হলো আগে তোমাকে অ্যালার্জির ওষুধ খাইয়ে তারপর না হয় আদর করব। এবার অব্রর কথা শুনে আমার হেসে গড়াগড়ি খাওয়ার যেন অবস্থা। হাসি নিয়ন্ত্রণ করেই বললাম, আচ্ছা অব্র, ওসব ছাড়া কি ভালোবাসা হয় না? অব্র স্বাভাবিকভাবে উত্তর দিল, কেন হবে না? কিন্তু ওসবও তো ভালোবাসার একটা অংশ। ভালোবাসা আরও মধুর করে তোলে। আর এটা তো এখন অবৈধ বা পাপ নয়। আমরা স্বামী স্ত্রী এখন। তবুও যদি বলি আমাদের ভালোবাসার বন্ধন ওসবের বাহিরে হোক, আরে পাগলি, তাহলে তো তুমি আম্মু ডাকটা আর আমি আব্বু ডাক কখনোই শুনতে পাবো না। তা থেকে বঞ্চিত হব। অব্র যুক্তির কাছে আমি পরাজিত। আম্মু ডাকটাই তো একজন নারীর জীবনের সবচেয়ে বড় পরিপূর্ণতা। এখানেই আমরা দুর্বল। আমি যে কেন এবং কোন ভয়ে দূরে সরে থাকছি সেটা আমি ভালো জানি। নয়তো অব্রকে আমারও তো একান্তে কাছে পাওয়ার ভীষণ ইচ্ছে থাকে। অব্রর আদলে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে। প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আমি, কিন্তু ভয়টা তো প্রিয়জনকে হারানোর। এখন তো কাছাকাছি এবং আদর্শ হাগের ইচ্ছে বিসর্জন দিয়ে হলেও অব্রর পানে বেঁচে থাকাটা আমার জন্য ভীষণ জরুরি। আমি কিছুতেই ওকে হারিয়ে বাঁচতে পারবো না। আমার ডান পায়ের কনিষ্ঠ আঙুলটি জোড়া, ওটাই নাকি এসবের কারণ। আমার উপর নাকি অদৃশ্য শক্তির নজর আছে। ছোটবেলায় একবার, ছোটবেলা বলতে তখন বয়স 9 বছর হবে, দুপুরবেলা আব্বুর জন্য চাল ভাজা নিয়ে রাস্তায় যাওয়ার সময় জবা ফুল গাছের নিচে বেহুশ হয়ে পড়েছিলাম। তারপর বেশ কয়েকদিন নাকি আমি অস্বাভাবিক ছিলাম। এরপর একজন নাম ডাকাওয়ালা হুজুরকে বাড়িতে ডেকে আনে আব্বা। হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে যায় এবং আব্বাকে বলে উঠানোর কোনো তেঁতুল গাছটা কেটে ফেলতে। ওখানেই নাকি তাদের আস্তানা। আব্বা সেদিনে তার শখের গাছটা কেটে ফেলে। ভূত প্রেত এসবে আমি বিশ্বাস করি না, কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত কিছু বিষয়ে লক্ষ্য করেছি। কয়েকবার আমাদের বাড়িতে রাত গভীর হলে হঠাৎ শরীর ভারী হয়ে ঘুম ভেঙে যাওয়া, ঘুমের মধ্যে ফিসফিস শব্দ শোনা। তাছাড়া এমনিতে আমার সবসময় কেমন মনে হতো আশেপাশে কেউ রয়েছে। সেই কারণে মুরব্বীদের কথা বলা একেবারেই ফেলে দিতে পারি না। আমাকে চুপচাপ দেখে অব্র আমাকে জড়িয়ে ধরতে রুমের জানালার কপাট খটাস করে আচানক খুলে গিয়ে হু হু করে রুমের মধ্যে হাওয়া ঢুকে আমাদের দুজনকে শুয়ে দিয়ে গেল। আমি আর অব্র দুজনেই অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে আছি। অব্র পরিস্থিতি স্বাভাবিক করতে মুচকি হেসে আমার কপালে চুমু খেয়ে বলল, ভয় পেও না আবার। বাতাসের তোড়ে জানালার কপাট খুলে গেছে, দাঁড়াও বন্ধ করে আসছি। অব্র উঠে গিয়ে জানালার কপাট বন্ধ করে এসে আমার পাশে বসলো। বাহিরে হঠাৎ করে বাতাসের তাণ্ডব বাড়তে শুরু করছে। আকাশে বিদ্যুৎ চমকানো শুরু করেছে, সেই সাথে মেঘের গর্জন। খানিক আগের মেঘমুক্ত আকাশ এখন কালো মেঘের কাছে বন্দি। ঝড় শুরু হয়ে গেছে। বাতাসে গাছের শুকনো ডালপালা মরমর করে ভেঙে পড়ছে এদিক সেদিকে। এই বাড়িটা শহরের কাছাকাছি হলেও বাড়ির মালিক গ্রামের বাড়ির মতোই করে সাজিয়েছে। সামনে বিশাল পুকুর, শান বাঁধানো কাঠ, পিছনে বিশাল বাগান। বাড়ির চারপাশে নানা রকম ফলের গাছে ঘেরা। বাড়ির ডান পাশে আরেকটা বাড়ি। ওই বাড়ির লোকজনও কখনো এই বাড়িতে আসতে দেখিনি। আমি আর অব্র যখন পালিয়ে এসে বিয়ে করে থাকার জন্য বাসা ভাড়া খুঁজছিলাম, তখনই একজন আমাদের এই বাড়িতে সন্ধান দিয়েছিল। সুন্দর সাজানো গোছানো পরিপাটি বাড়ি, আবার ভাড়াও কম। এই বাড়িতে আসার পরে আমাদের সব কিছু বুঝিয়ে দেয় এক বৃদ্ধ চাচা। বয়স প্রায় 70-75-এর মাঝামাঝি। চুল দাড়িতে সাথে পাকা ব্রুতে বেশ অদ্ভুত লাগছিল চাচাকে। চাচা আমাদের জানায় এ বাড়ির মালিক সপরিবারে অনেক বছর আগে লন্ডন চলে গেছে। দেখাশোনার দায়িত্বে সে আসায়। এই বাড়ি থেকে চাচার বাড়ি প্রায় 2 কিলোমিটার। পায়ে হেঁটে আসতে যেতে হয়। এই বয়সে এখন এটা কষ্টকর, তাই তিনি চান বাড়িটা কারো কাছে ভাড়া দিতে, যারা এখানে থাকবে বাড়িটা দেখাশোনা করবে। আমি প্রশ্ন করলাম, তাহলে আপনি কেন আপনার পরিবার নিয়ে এত সুন্দর সাজানো গোছানো বাড়িতে থাকছেন না? চাচা চোখে মুখে কেমন অস্বস্তির ভাব ফুটে উঠল। তিনি কথা ঘুরিয়ে বললেন, তোমরা যদি থাকতে চাও তাহলে এখানে নিরিবিলি থাকতে পারো। অল্প কয় টাকা ভাড়া দিলেই চলবে। আর হ্যাঁ, পুকুর পাড়ের ওই রক্তজবা গাছের বাগানটার দিকে তেমন যেও না। রক্তজবার বাগানের কথা শুনে খটকা লাগলেও যেহেতু আমরা পালিয়ে এসেছি, অব্রর পকেটেও তেমন টাকা কড়ি নেই, তাই এত বেশি না ভেবেই আমরা এই বাড়িতে বসবাস শুরু করলাম। চাচারও যেন কষ্ট লাঘব হলো। এখন মাঝে মধ্যে এসেই ঘুরে যাই। সেই থেকে আমরা এই নিরিবিলি অদ্ভুত বাড়িতে আছি দুজনেই। বাহিরের বাতাসের গতি যেন বেড়েই চলছে, সেই সাথে তাল মিলিয়ে ঝুম বৃষ্টি। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। পুরো রুম জুড়ে মৃত্যুপুরীর অন্ধকার। অব্র মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে দেশলাই দিয়ে হারিকেনের পিতায় আগুন ধরিয়ে চিমনি লাগাতে লাগাতে বলল, আজের রোমান্টিক ওয়েদার কিন্তু প্রকৃতি আমাদের উপহার দিয়েছে বউ, মিস করা যাবে না এই ওয়েদারে কাছে আসার এবং ভালোবাসার। এদিকে তো আমার বুক দুরু দুরু করতে শুরু করেছে। সত্যি যদি অব্র কাছে আসতে চাই, হারিকেনের নিভু নিভু আলোয় পুরো 90 দশকের ফিল পাচ্ছি।
মনে হচ্ছে আমরা অনেকটা সময় পিছিয়ে এসে সোনালি যুগে চলে এসেছি। বেশ দারুণ লাগছে ব্যাপারটি। এবারের মালিক হয়তো খুব শৌখিন। পুরনো আমলের অনেক কিছুই বেশ যত্নে সংরক্ষিত আছে এ বাড়িতে। হারিকেনের তেজ বাড়িয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে অব্র চলে গেল কিচেনে। বেশ কিছুক্ষণ পরে দু হাতে 2 কাপ গরম গরম চা নিয়ে ফিরল। আমি তো দেখে ভীষণ অবাক। অব্র মুচকি হেসে বলল, এরকম রোমান্টিক ওয়েদারে সবাই বউয়ের হাতে গরম গরম চা খেতে যায়, কিন্তু আমি আমার হাতে চা বানিয়ে বউকে খাওয়াচ্ছি। একটু তো ডিফারেন্ট হওয়া উচিত বলো, তোমার জামাই বলে কথা। আমার এত আনন্দ অনুভব হলো বলে বোঝানো অসম্ভব। সবাই তো এরকম একটা কেয়ারিং হাজব্যান্ডেরই স্বপ্ন দেখে। সেই হিসাবে অব্রকে পেয়ে আমি নিজেকে সবসময় ভাগ্যবতী মনে করি। অব্র খাটের পাশে জানালার কাছে গিয়ে বসে আমায় ডাকলো। আমি গিয়ে অব্রর গা ঘেঁষে বসলাম। একটা পাতলা কাঁথা টেনে অব্র আমাদের দুজনের গায়ে জড়িয়ে আমার হাতে চায়ের কাপ তুলে দিল। তারপর জানালার কভার খুলতে হু হু করে বাহিরের বৃষ্টি ভেজা হাওয়া, শীতল হাওয়া আমাদের ছুঁয়ে যেতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি অব্রর দিকে। কত সুবিননভাবে প্রকৃতির সাথে নিজের অনুভূতি মিশিয়ে মুহূর্তগুলোকে সব্র সুখে করে তুলছে অব্র। আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে অব্র আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, মুহূর্তগুলো গরম গরম দোয়া ওঠো চায়ের চুমুক দিয়ে উপভোগ করো বউ। এত ভাবনায় ডুবলে চা খাবে কখন? বাহিরে ঘোর কালো অন্ধকারে বিদ্যুৎ চমকানোর ক্ষণস্থায়ী আলোর লোকছুরি। চোখের সামনে এমন দৃশ্য আর দোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি খেয়াল করছি অভ্র ধীরে ধীরে আমাকে জড়িয়ে নিচ্ছে। ঠিক এমন সময় পিছনে টেবিলের উপর রাখা হারিকেনটা হঠাৎ সশব্দে মেঝেতে পড়ে চিমনি ভাঙার শব্দের সঙ্গে সঙ্গে নেভে গেল। আমরা দুজনেই লাফিয়ে উঠলাম। টের পেলাম আজ সত্যি আমার পিরিয়ড শুরু হয়েছে, এবং ঘাবড়ে গেলাম এই কথা অভ্রকে কী করে বলবো। ও জানে আমার পিরিয়ড শেষ। এখন যদি এই কথা বলি ও নিশ্চিত ভুল বুঝবে আমাকে। অভ্র ভাববে এভাবে তাকে দূরে সরিয়ে রাখার নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো ভাববে আমি ওর প্রতি অখুশি, নয়তো ভিন্ন কিছু। আমি মোবাইলের প্লেয়ার চালাবো। এমন সময় অভ্র আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল, একদম না। প্রকৃতি ইশারায় জানিয়ে দিচ্ছে এবার আমাদের একান্তে কাছে আসার সময়, অথচ তুমি বুঝতে পারছো না। আমার মাথায় আরও একটা বিষয় ঘুরছে। সেটা হলো আরিকেনটা ছিল টেবিলের মাঝ বরাবর। সেখান থেকে একেবারে টেবিলের বাহিরে এসে পড়লো কিভাবে? যদি কাত হয়েও পড়ে তাহলেও পড়ে থাকার কথা টেবিলের উপরেই। বিষয়টি সত্যি রহস্যময়। আজ প্রথমবার অভ্র বলেই ফেলল, আচ্ছা তোমার কি কোনো কারণে আমার উপর রাগ আছে, অথবা মনে কোনো লুকানো কষ্ট? আমি থতমত খেয়েই বললাম, অভ্র, রাগ তো দূরের কথা, তোমার প্রতি আমার যে সীমাহীন ভালোবাসা সেখানে তিল পরিমাণ অভিযোগের কোনো অবকাশ নেই। তাহলে দূরে দূরে সরে থাকছো কেন? পরীক্ষা নিচ্ছি আমার বরের। কিসের পরীক্ষা নিচ্ছ বউ? ধৈর্যের পরীক্ষা। আমার বর কতদিন ধৈর্য ধরে থাকতে পারে সেই পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় আমি ফেল করতে চাই বউ। এতটা অধৈর্য হলে তো চলবে না বড় সাহেব। সংসার জীবনের ভিত্তিই হলো এই ধৈর্য। দুজনের ধৈর্য যত বেশি, সংসারের স্থায়িত্ব এবং সুখ শান্তিও তত বেশি। ধৈর্য না হয় পরেই ধরব, আগের না হয় বউকে ধরি। কথাটা শেষ করে অভ্র আমাকে জড়িয়ে ধরতে বাহিরে ধূপ করে কিছু একটা পড়া শব্দ হলো। অভ্র আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলে কি হতে পারে। আমি বললাম, হয়তো বাতাসে শুকনো নারিকেল পড়েছে গাছ থেকে অভ্র। অভ্র ভ্রু কুঁচকে বলল, চোরও তো হতে পারে। এরকম ওয়েদার শুধু জামাই বইয়ের জন্যই নয়, চোরদের জন্য চুপচাপ কাজ সেরে সটকে পড়ার সময় বুঝলে। যাই, বাহিরে গিয়ে দেখে আসি। এরকম পরিস্থিতিতে কিছুতেই অভ্রকে বাহিরে যেতে দেওয়া যাবে না। আমি উঠে দাঁড়িয়ে অভ্রার হাত ধরে টেনে খাটে শোয়ালাম। পাতলা কম্বল টেনে আমাদের গায়ে জড়িয়ে অভ্রার বুকে মাথা রেখে বললাম, এরকম ওয়েদারে বইয়ের পাশে শুয়ে থাকতে হয় মিস্টার জামাই। অভ্র ইচ্ছে করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শুধু শুয়ে থাকা আর পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানির প্লেটের সামনে বসে থাকা ভীষণ বেদনার বিষয় যে বউ। অভ্রর কথা শুনে না হেসে আর আমি থাকতে পারলাম না। হেসে হেসেই বললাম, বিরিয়ানি খেয়ে পেলেই তো হয়ে গেল। মাঝে মধ্যে অপেক্ষা করাও কিন্তু মধুর। অপেক্ষার পরে পেলে তখন বেশি তৃপ্তি পাওয়া যায়। অভ্র মজাকে রই বলল, আর তৃপ্তি? এরকম হবে জানলে আবেগের বশে বিয়ে না করে বিবেকের বশে চিরকুমারী থেকে যেতাম আমি। অভ্র আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। আমি ধীরে ধীরে অভ্রকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে জলদি করে ফ্রেশ হয়ে অভ্রের জন্য নাস্তা রেডি করলাম। একটা নামকরা প্রাইভেট কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবে ও। নাস্তা শেষে রেডি হয়ে সব সময়ের মতো কোথাও যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে মিষ্টি হেসে ভালোবাসি বউ বলে অভ্র সেখান থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্নার কাজে মনোযোগী হলাম। অভ্রর আসতে হয়তো দুপুর হয়ে যাবে। রান্নাঘর থেকে বাহিরে বের হতে অবাক হয়ে গেলাম।
পুকুর পাড়ের কাছে সে রক্তজবার বাগানের পাশে অনড় দাঁড়িয়ে রক্তজবার বাগানের দিকে তাকিয়ে আছে একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে। এই যে শুনছ, আমি বললাম। মেয়েটি ঠিক সেভাবে অনড়ভাবে দাঁড়িয়ে তাকিয়ে আছে সেদিকে। আমি মেয়েটির কাছাকাছি এগিয়ে যেতেই বিদ্যুৎ গতিতে ছুটে এসে বাস পাখির মতো ছোবল মেরে মেয়েটিকে কোলে তুলে নিয়ে এক মহিলা বলল, কতবার বলেছি তোকে এ বাড়িতে বলেও ঢুকবি না। মহিলাটি সম্ভবত মেয়েটির মা হবে। মহিলাটি আবারও বলল, কেন এসেছে সেখানে? বাচ্চা মেয়েটি মুখ বার করেই বলল, উনি ডেকেছে আমাকে ফুল দিবে বলে। মহিলাটি বিরক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তারপর আমাকে দেখিয়ে বাচ্চাকে বলল, কে ইনি? ইনি ডেকেছে? বাচ্চা মেয়েটা না সূচক মাথা নেড়ে আঙুল দিয়ে রক্ত যাবার বাগানের দিকে ইশারা করে বলল, ওখানে সাদা কাপড় পরা এক দাদু ছিল, সে আমাকে ডেকেছে। মেয়েটির কথা শেষ হতে না হতেই আমার এবং মেয়েটির মায়ের চোখ রক্ত যাবার বাগান তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। কিন্তু কই, কোথাও তো কেউ নেই। আমার বুকের ভিতরটা কেমন ধড়ম করে উঠল। বাচ্চারা তো মিথ্যে কথা বলে না সহজে। তাহলে কি সাদা কাপড় পরা সে কোনো অশুভ শক্তি ছিল? মেয়েটিকে তার মা আর কোনোদিন বলেও যেন এই বাড়িতে আসতে না দেখি। বলে চলে যেতে যেতে আমাকে বলল, ভাবি আপনিও একটু সাবধানে থাকবেন, বাড়িটা আমার কেমন যেন অদ্ভুত লাগে। আমি ঘুরে দাঁড়িয়ে ঘরে যাওয়ার উদ্দেশ্যে দুপা বাড়াতেই পিছনের রক্তজবা গাছগুলো কেমন জ্বর জ্বর করে হেলে দুলে উঠল। আমি চমকে গিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক। ইস, চুলোয় তরকারি চাপিয়ে এসেছি, আবার পড়ে যায়নি তো? দৌড়ে রান্নাঘরে এসে দেখি যাবে বিচি তাই পড়ে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে। বিছানায় গায়ে লিয়ে দিতে ঘুমিয়ে পড়তে আর দেরি হলো না মোটেও। ঘুম ভাঙলো অব্র ডাকে। চোখ খুলে দেখি হাসি মুখে দাঁড়িয়ে আছে জনাব। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে এগিয়ে এসে আমাকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, জবটা অবশেষে পেয়ে গেলাম বউ। এবার আমি আমার বউটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। আনন্দে আমার চোখের কোণে জল টলমল করে উঠল অব্রর আনন্দ দেখে। এটাই বোধহয় ভালোবাসা, এটাই প্রেমের প্রতিচ্ছবি। আমাকে কোল থেকে নামিয়ে অব্র বলল, জলদি করে রেডি হও, আজ আমরা বাহিরে ঘুরবো ফিরবো এবং বাহিরেই খাবো। অব্রর সাথে পালিয়ে আসার পর থেকে বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। বাবা তো এখনও রেগে আছেন। মায়ের সাথে যা 2-4টা কথা হয়। অব্র চাকরিটা হয়েছে এই খুশির খবর কারোর সাথে শেয়ার করার আগ পর্যন্ত যেন আমি স্বস্তি পাচ্ছি না। মাকে ভিডিও কল করলাম। মা রিসিভ করতে দেখলাম বাবা মায়ের কাছ থেকে সরে গেল। তার মানে মা বাবা পাশাপাশি বসা ছিল। মাকে বললাম, মা পালানোর মতো অপরাধ করে হলেও তো ভালোবাসার মানুষটাকে আজীবনের জন্য নিজের করে পেয়েছি বলো। ভালোবাসার জন্য এটুকু অপরাধ হয়তো জায়েজ আছে। ভালোবাসার মানুষটাকে পেয়েছি, আবার তোমরা মেনে নিলেই তো আমি চিরসুখী। তোমরা তো সবসময় আমার সুখী চাইতে মা। আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ থেকেই বলল, তাই বলে পালিয়ে যাবি? বাবার সামনে সাহস করে বললেই তো হতো অব্রকে চাই। বাবা তো তোরই, জম তো নয় যে তোকে মেরে ফেলবে। মা বাবার চোখের দিকে তাকিয়ে ওই কথাটুকু বলার সাহস মেয়েদের হয় না বলেই তো পালিয়ে যাওয়ার মতো অপরাধ করে ফেলে। বুঝলাম, কিন্তু তোর চোখের নিচে কালি পড়েছে যে। শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ মা, আমি একদমই ঠিক আছি, শুধু তোমাদের কাছে যেতে পারছি না বলেই কষ্ট হয়। ও মা, আব্বার কি রাগ কমবে না? কে জানে, তোর বাপের যে রাগ। বাংলা সিনেমার মতো বাবু নিয়ে গিয়ে আব্বার হাতে তুলে দিলেই নাতির মুখ দেখে রাগ পানি হয়ে যাবে। দেখো মা, তুই এখনও সে পাগলি মেয়েটা রয়ে গেলি। মা, অব্রর খুব ভালো একটা চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। তোরা ভালো থাকিস, সাবধানে থাকিস। এখন রাখি, পরে আবার কথা হবে। কল কেটে ঘুরে দাঁড়াতেই দেখি অব্র নীল শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শাড়িটা আমার হাতে দিয়ে বলল, আজকে এটা পরে নীলপরি হয়ে যাও, আমার মায়াপরি। তুমি রেডি হও, তারপর আমরা বের হব। অব্র গিয়ে খাটে বসলো। আমি শাড়ি চুড়ি পরে চোখে কাজল আঁকতে আঁকতে অব্রর দিকে তাকিয়ে বললাম, এবার কিন্তু আমরা এই বাসা চেঞ্জ করে অন্য কোথাও বাসা ভাড়া নিব, যত দ্রুত সম্ভব। অব্র আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ওসব বাদ, আগে বউটার উপর আরও আরও ক্রাশ খেয়ে নেই। নীল শাড়িতে তোমায় অপূর্ব লাগছে নীলপরি। বেশি বেশি বলছো কিন্তু তুমি। বলে আবার আয়নায় তাকাতে বুকের ভিতর কলিজাটা যেন উল্টে গেল আমার। শরীরের লোম কাটা দিয়ে উঠল। বয়ে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এটা কি দেখলাম আমি? আয়না তাকাতেই এক পলকের জন্য আমার ঠিক পিছনের ভয়ঙ্কর একটা মুখচ্ছবি দেখে আঁতকে ওঠে। এক নজর অব্রর দিকে তাকিয়ে আবারও আয়নার দিকে তাকিয়ে দেখলাম, না, কেউ নেই তো। আমাকে বিচলিত দেখে অব্র জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি মিথ্যে হাসি হেসে বললাম, না, কিছু হয়নি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা।
সারা বিকেল ঘুরে শপিং করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। দুজনেই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছি। অভ্র বলল, বউয়ের হাতের 1 কাপ চা খেতে না ভীষণ ইচ্ছে করছে। আমি উঠে কিচেনে চলে এলাম। গ্যাসের চুলোয় ছোট পাতিল বসিয়ে পানি ডেকে চুলোয় আগুন ধরিয়ে ঘুরে দাঁড়াতে লাফিয়ে উঠলাম আমি। অভ্র কখন এসে দাঁড়িয়েছিল আমি টেরই পাইনি। অভ্র মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে গাড়ে কয়েকটি চুমু খেয়েই বলল, ভীতু একটা। আমি পুরোই অবাক। অভ্র এভাবে কখনো গাড়ে চুমু খায়নি এর আগে কোনো দিন। আমি বললাম, বউকে আদর করা শেখার নতুন কোনো কোর্সে ভর্তি হলে নাকি মিস্টার জামাই? অভ্র মুচকি হেসেই আমাকে বলল, এমন বউ থাকলে নতুন নতুন আদর আবিষ্কার করতে কোথাও যেতে হয় না, মন থেকে সব এসে যায়। বাপ্পা কত রোমান্টিক আমার জামাই। বলে আমি ঘুরে দাঁড়িয়ে গ্যাসের পাওয়ার আর একটু বাড়িয়ে দিয়ে অভ্রকে বললাম, এখানে দাঁড়াও, আমি ড্রয়িং রুম থেকে মোবাইলটা নিয়ে আসছি। অভ্রকে কিচেনে রেখে আমি ড্রয়িং রুমে এসে ভীষণ শক খেলাম। অভ্র তো ড্রয়িং রুমে বসেই টিভি দেখছে। যেখানে দেখে গিয়েছিলাম সেখানেই ওভাবেই বসে আছে। আমার বুকের ভিতর দুঃখ ফুকানি ক্রমশই বেড়ে চলছে। কিচেনে যে অভ্র ছিল তাহলে সে কে? আমার আগেই বা কীভাবে আবার ড্রয়িং রুমে চলে আসবে? দৌড়ে আসতে হলেও তো আমার পাশ কাটিয়েই আসতে হবে। আমার হার্টবিট এতটাই বেড়ে চলছে যে এক্ষুনি যেন ফেটে যাবে। গলা শুকিয়ে কথা বলার অবস্থায় আমি নেই। শরীরটা আমার কেমন যেন কাঁপছে। অভ্র আমার দিকে তাকিয়ে বলল, কী ব্যাপার, কি হয়েছে তোমার? আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে অভ্রকে জিজ্ঞেস করলাম, আমি কিচেনে যাওয়ার পর থেকে তুমি কি এখানেই ছিলে? অভ্র উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আমি তো এখানেই ছিলাম তোমার অপেক্ষায়। বউ চা নিয়ে ফিরবে, তারপর আমি খাবো, সেই অপেক্ষায় ছিলাম। আমার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম দেখে অভ্র আমাকে পাঁজাকোলা করে কোলে তুলে বেডরুমে নিয়ে যেতে যেতে বলল, তোমার শরীরটা মনে হয় দুর্বল, এখন আর কিচ্ছু করতে হবে না, চলো ঘুমাবো। আমাকে খাটে শুইয়ে দিয়ে অভ্র লাইট অফ করার জন্য সুইচ টিপবে। এমন সময় মনে পড়লো চুলোয় তো পানি গরম হচ্ছে। চুলা তো নিবানো হয়নি তখন। আমি উঠে বসে বললাম, দাঁড়াও, আমার কিচেনে যেতে হবে অভ্র। অভ্র অবাক হয়েই জিজ্ঞেস করলো, আবার কেন? বললাম, চুলো তো নিবানো হয়নি এবং কিচেনের লাইটটাও তো অফ করা হয়নি। তোমার কষ্ট করে যেতে হবে না, আমি যাচ্ছি। বলে অভ্র রুম থেকে বেরিয়ে চলে গেল। শরীরটা একদম ভারী ভারী লাগছে আমার। রুম থেকে অভ্র বেরিয়ে যাওয়ার সময় দরজা বাহির থেকে টেনে বন্ধ করে গিয়েছে। হঠাৎই দরজাটা মৃদু আওয়াজ করে অনেকখানি খুলে গেল। বুক শেল্ফের উপর থেকে ফুলদানিটা ঠাস করে নিচে পড়তেই বয়ে আমার শরীরের সমস্ত লোম যেন কাটা দিয়ে উঠল। জানালা বন্ধ থাকায় ঘরের বাতাস চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও বাতাসে জানালার পর্দা সরে গিয়ে আবার স্বস্থানে আসলো। রুমের দরজাটা মৃদু আওয়াজ করলে আবার একে একেই বন্ধ হয়ে গেল। ওপাশ থেকে অভ্র দুষ্টামি করছে না তো? চেক করার জন্য বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে দরজার কাছে এসে দাঁড়াতেই ক্যাশ করে দরজাটা খুলে যেতে আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভ্র রুমে ঢুকে অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, হঠাৎ কি হলো তোমার? তুমি এত ভয় কেন পাচ্ছ? এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে তুমি দরজা খুলছিলে এবং বন্ধ করছিলে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম। অভ্র অবাক হয়ে বলল, আমি এমন করতে যাব কেন? আমি তো এই কিচেন থেকেই আসলাম। কথা শেষ করে আমার হাত ধরে টেনে এনে খাটে বসিয়ে অভ্র আমার পাশে এসে বসে বলল, ইদানিং না তুমি ভীষণ অন্যমনস্ক হয়ে যাচ্ছ। কোনো কারণে কি তোমার মন খারাপ অথবা কোনো দুশ্চিন্তা থাকলে আমাকে তুমি বলতে পারো। আমি সম্পূর্ণ ঠিক আছি অভ্র, আমি বললাম। অভ্র বলল, তুমি নিজে চুলা এবং কিচেনের লাইট অফ করে এসে বললে যে ওসব বন্ধ করা হয়নি। এসব কি তোমার অস্বাভাবিক মনে হয় না? আগে তো তুমি এমন ছিলে না। অভ্রর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি তো চুলা নিভাইনি এবং লাইটও অফ করিনি, তাহলে এসব কীভাবে হলো? আর এতদিন তো সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ আজই কেন এসব অদ্ভুতরে কীর্তকাণ্ড সব মাত্রা বেড়ে গেল? বারবার আমার মনে হচ্ছে কি যেন একটা নেই আমার কাছে, কিন্তু এসব পরে আগে অভ্রকে কিছু একটা বলে বুঝ দিতে হবে। আস্তে আস্তে করে অভ্রর কাঁধে মাথা রেখে বললাম, আসলে কেমন একটা হাঁপিয়ে উঠেছি অভ্র। হঠাৎ করে মা বাবাকে ছেড়ে আলাদা থাকছি। যখন মনে পড়ে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। তবুও ব্যাপার না, আমার তুমি এবং তোমার যত্ন ও ভালোবাসা হলেই চলবে। অভ্র আমার কপালে একটা চুমু খেয়ে বলল, আমি সব কিছুই বুঝি এবং চেষ্টা করব খুব জলদি আমরা সবাই আবার একত্র হওয়ার। রুমের লাইট অফ করে আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি। অভ্র আমাকে তার বুকে পরম আদরে শিশুর মতো করে জড়িয়ে ধরে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এভাবে চুপচাপ দীর্ঘ সময়।
আমি চোখ বন্ধ করে আসি, আর অব্র আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে রুমের ভিতর একটা দুর্গন্ধ তীব্র হতে লাগলো। অব্র মনে করেছে আমি ঘুমিয়ে পড়েছি। অব্র ধীরে ধীরে উঠে বসলো, বোঝার চেষ্টা করছে দুর্গন্ধটা আসলে কোথা থেকে আসছে। আমি চোখ খুলে জানালার দিকে তাকালাম। মৃদু বাতাসে জানালার পর্দা দুলতে দুলতে হঠাৎ অনেকখানি সরে যেতেই আমি জানালার স্বচ্ছ কাচের ওপাশে ভয়ঙ্কর সেই বিশ্রী মুখশ্রীটা দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। কি ভয়ঙ্কর সেই মুখ, আর কি ভয়ঙ্কর তার চাহনি। চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলক। আমি পুনরায় চোখ মেলে তাকানোর আগেই জানালার পর্দা আবার স্বস্থানে এসেছে, তাই চোখ খুলে আর জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করতে পারলাম না। অব্র গিয়ে লাইট জ্বালিয়ে আবার খাটে এসে বলল, কেমন একটা বিশ্রী দুর্গন্ধ পেয়েছো তুমি? আমি গুম গুম ভাব করে উঠে বসে বললাম, কই না তো। অব্র হিসাব মিলাচ্ছে কিসের দুর্গন্ধ হতে পারে, আর আমি ভাবছি আজ হঠাৎ করে কেন এসব হচ্ছে। আর বারবার মনে হচ্ছে কিছু একটা আমার কাছে নেই। হঠাৎ গলায় হাত দিতে চমকে গেলাম আমি। ছোটবেলায় হুজুরের দেওয়া সে তাবিজটা কোথায় গেল আমার গলা থেকে? তাহলে কি গলার হার খোলার সময় হারের সঙ্গে তাবিজটাও খুলে রেখেছি? উঠে গিয়ে আলমারি খুলতেই আমার প্রাণে প্রাণে ফিরে পেলাম। তাবিজটা হারের সঙ্গে পেঁচিয়ে আছে। তাবিজটা গলায় পরে লাইট অফ করে এসে অব্রকে টেনে শুয়ে ওর গলা ধরে শুয়ে পড়লাম। তারপর আর তেমন কোনো কিছুই টের পাইনি। এক ঘুমেই সকাল। এরপর বেশ কিছুদিন কেটে গেল সুন্দরভাবেই। এই কদিনে অব্র আর আমার একান্ত কাছাকাছি আসার চেষ্টাও করেনি। আজ ভরা পূর্ণিমা রাত। চাঁদের স্নিগ্ধ আলো স্বর্গীয় রূপ যেন ধারণ করেছে পৃথিবী। পুকুরের পানিতে চাঁদের প্রতিফলন যেন হাত ইশারা করে ডাকছে আমাকে। এমন রাতে নিজেকে ঘরে আটকে রাখা যে বড় দায়। আমাকে জানালার পাশে দাঁড়িয়ে আনমনে আকাশ পানে চেয়ে থাকতে দেখে অব্র পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, প্রকৃতির এই মায়াবী রূপের সবটুকু উপভোগ করতে চাইলে ঘর থেকে বের হতে হবে তো। চলো পুকুর ঘাটে গিয়ে বসি। আমি আগে পিছে ভাবার এক অবকাশ পেলাম না। অব্র এক কথায় রাজি হয়ে গেলাম। অব্র আমাকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু আজকের রাতটা যে সর্বনাশের রাত হবে সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। আমাকে কোলে তুলে নিয়ে অব্র ঘরের বাহিরে পা রাখতে ফস করে কালো কি একটা যেন দৌড়ে গেল। অব্র ব্যালেন্স হারিয়ে আমাকে নিয়ে পায়ে পড়ে যেতে যেতে ভাগ্যক্রমে রক্ষা পেল। বাহিরে চাঁদের আলোয় আলোকিত, তবুও দ্রুত বেগে দৌড়ে যাওয়ার কারণে সেটা কী ছিল বোঝা যায়নি। অব্র এবার আমাকে নিয়ে পুকুর পাড়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য দুপা সামনে এগোতেই থমকে দাঁড়ালো। অব্র যেটা দেখেছে আমিও ঠিক তাই দেখেছি। রজনীগন্ধার চোখের ভিতর থেকে দুটো জল জলের জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে অপলক। আমার শির দ্বারা বেয়ে বয়ের শীতল স্রোতের দ্বারা বয়ে গেল। অব্র আমাকে ধীরে ধীরে কোল থেকে নামিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জেলে রজনীগন্ধার চোখের দিকে আলো ফেলে একটা ড্রিল ছুঁড়ে মারতে দেখলাম একটা কালো বিড়াল বিশ্রী সুরে মিয়াও ডেকে দৌড়ে পালালো। অব্র আমাদেরকে তাকিয়ে হেসে বলল, বুঝলে এবার বনের বাঘের চেয়ে মনের বাঘে খায় বেশি। ভয়ের কারণ বিশ্লেষণ না করে ভয় পাওয়া বোকামি। আমরা হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছি পুকুরের দিকে। রক্তজবার বাগানটা অতিক্রম করে যাচ্ছি এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়া এসে রক্তজবার বাগানে জোরে সোরে দোল দিয়ে যেতেই আচানক রক্তজবার বাগানে আলোকিত হয়ে উঠল জোনাকি পোকার আলোয়। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি রক্তজবার জোফের দিকে। সব কিছুই স্বাভাবিক, আবার অস্বাভাবিক। তার চেয়ে বেশি অস্বাভাবিক সুন্দর লাগছে ডালে ডালে পাতায় পাতায় জোনাকিরা বসে ছন্দে ছন্দে যে আলো জ্বলছে। আমি পুরোপুরি বিমোহিত হয়ে অপলক তাকিয়ে উপভোগ করছি রাতের প্রকৃতির এই আজব আয়োজন। হঠাৎই দেখলাম একটা রক্তজবা ফুল বোটা থেকে খসে টুপ করে মাটিতে পড়ল। বাতাসে আবার ফুলটা গড়াগড়ি খেতে খেতে আমার প্রায় সামনে চলে এসেছে। আমার ভীষণ ইচ্ছে হলো ফুলটা তুলে খোপায় গোজার। দুপা এগিয়ে ঝুঁকে পড়ে ফুলটা তুলবো এমন সময় অপর পিছন থেকে আমাকে টেনে তুলে বলল, কি করছো? ওতে দুলু মেখে আছে তো। আবার একটা দমকা হাওয়ায় ফুলটা দূরে কোথাও উড়ে গেল। মাথার উপরে রূপালি চাঁদ। চাঁদের স্নিগ্ধ আলো বৃষ্টির মতো জড়ে পড়ছে পৃথিবীতে। আর খোলা আকাশের নিচে প্রিয়তমার হাতে হাত রেখে সে আলো গায়ে মেখে আমি যেন এক কল্পনা রাজ্যে বিচরণ করছি। ধীরে ধীরে আমরা শান বাঁধানো ঘাটে এসে বসলাম। পুকুরের জল চাঁদের আলো মেখে চিকচিক করছে। বাতাসে দোল দিয়ে যে মৃদু ঢেউ তুলছে সেই ঢেউয়ে পুকুরের পদ্ম ফুল যেন হেলে দুলে নাচছে। আমি অব্রর কাঁধে মাথা রেখে বললাম, একটা কবিতা শোনাবে? অব্র মিষ্টি হেসে আমার কপালে চুমু খেয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে কবিতা শুরু করলো।
আমি তোমার হাতে হাত রেখে হেঁটে যেতে চাই দূর হতে বহু দূরে, বলতে গেলে সেখানে যেখানে জীবনের সীমারেখা টানা আছে। যদি জীবন সীমারেখা টেনে দেয় তবে বিধাতার কাছে ওপরের জনমেও তোমাকেই চেয়ে নেব। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামক অন্ধকারের চাদরে মোড়ানো নিস্তব্ধ পৃথিবী জানুক আমি তোমার হাত ধরে হেঁটে চলেছি গন্তব্যহীন পথে। তেপান্তরের মাঠ পেরিয়ে গভীর বন পেরিয়ে যেতে হোক রাত গভীর, আমরা খানিকটা জিরিয়ে নিব পাশের কোনো দুর্বাকাশের চাদরের উপর বসে। অন্ধকারে জোনাকি পোকার আলোর মিছিলে হারাবো দুজন। সাক্ষী হবে জোফের ভিতর থেকে পুরুত করে উড়ে যাওয়া রাত জাগা পাখিরা। সাক্ষী হবে রাতের আতারা সেই পথ, যে পথ হেঁটে এসেছে এবং হেঁটে যাব বহুদূর। চলতে চলতে যদি ক্লান্তি এসে তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়, ভেবো না বুঝি চলার পথ শেষ, কোলে তুলে নিয়ে আবারও শুরু করব পথ চলা। মানুষটা যখন অস্তিত্বে মিশে যায় তখন তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তুমি আমার সেই অস্তিত্বে মিশে যাওয়া ভালোবাসা, আমার প্রেম। জীবনের পরেও যদি কোনো নতুন জীবন পাই, সেই জীবনেও আমি তোমাকেই চাই। কবিতা শেষে অপ্র চুপ করে আছে, আর আমি এখনও সেই কবিতার ঘোরের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। একটা মানুষ এতটাও ভালোবাসতে পারে? আনন্দে আমার চোখে জল টলমল করে উঠল। ক্ষণিকের এই জীবনটা অপ্রকে পেয়ে পরিপূর্ণ আমার। এরকম কাউকে জীবনসঙ্গী করে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়, এবং প্রশিক্ষণ নিজেকে বড় ভাগ্যবতী মনে হয় আমার। অভ্র আমার চোখে থেকে তাকিয়ে চোখের জল দেখে অবাক হয়ে দুহাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে বলল, কবিতা শুনিয়ে যদি মুখের হাসির বদলে চোখের জল দেখতে হয়, তাহলে আমি আর কোনোদিনও কবিতা শোনাবো না বাবা। আমি হেসে ফেলে অভ্রর নাক টিপে দিয়ে বললাম, এটা আনন্দের হাতারাম, আনন্দের চোখের জল এসেছে। অভ্র ব্রু কুঁচকে বলল, জল খালে ফেলে ঠোঁটে হাসি ফোটাও। তোমার মায়াবী হাসি আমার প্রাণকে আরও সতেজ করে তোলে প্রতিটি মুহূর্তে। পুকুরের ঠিক ওপার পার ঘেঁষে কয়েকটা পদ্মফুল। অভ্র উঠে দাঁড়িয়ে বলল, একটা পদ্মফুল তুলে আনি, তোমার খোপায় গুজে দিব। কথা শেষে অভ্র এগিয়ে গেল। হঠাৎ করে দমকা হাওয়া এসে আমাকে শুয়ে যেতেই শরীরে একটা ঝাঁকুনি খেয়ে শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল। এই বিষয়গুলো সম্পর্কে আমি বারবার অভ্রকে বলতে চেয়েও পারিনি, কারণ যদি ভুল বুঝে দূরে সরে যাই, আমি অভ্রকে হারিয়ে বাঁচতে পারবো না। এই সমস্যার কারণে আজ পর্যন্ত অভ্রকে একান্তে কাছে আসতে দেইনি। তবে আমি যে চুপচাপ আছি তাও কিন্তু নয়। ছোটবেলায় সে হুজুর বলেছিল, আমার ফুলসজ্জার রাত হবে আমার স্বামীর জীবনের শেষ রাত। তার মানে অশুভ শক্তি আমার স্বামীকে মেরে ফেলবে। যদি তাই হয় তবে হুজুর আমাকে যে তাবিজ দিয়েছিল, সেই তাবিজের কারণে অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে না পারলেও অভ্রকেও ওরকম একটা তাবিজ দিলেই হয়। তাহলে তো অশুভ শক্তি অভ্ররও কোনো ক্ষতি করতে পারবে না। এসব ভেবে মায়ের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যে আলাপ করেছি, এবং মা বলেছে আগামীকাল সে হুজুরকে নিয়ে আসবে আমাদের এখানে। এসব ভাবতে ভাবতে হঠাৎই ঘরের জানালার পর্দায় চোখ পড়তেই ভয়ে আমার শরীর অবশ হয়ে গেল যেন। জানালার পর্দায় ঘরের ভিতর থেকে পড়া একটা জীবন্ত ছায়া দেখে মনে হচ্ছে ঘরের ভিতর কেউ হাঁটাচলা করছে, কিন্তু আমি আর অভ্র ছাড়া তো এই বাড়িতে তৃতীয় কেউ নেই। জপাত করে পানিতে কিছু একটা পড়ার শব্দ পেয়ে ঘুরে তাকাতেই দেখলাম পদ্মফুল তুলতে গিয়ে অভ্র পানিতে পড়ে গেছে। দৌড়ে গিয়ে অভ্রকে টেনে তুলে বললাম, এসব পাগলামি কে করতে বলেছে তোমায়, চলো ঘরে চলো। অভ্র মিষ্টি হেসে একটা পদ্মফুল আমার খোপায় গজিয়ে দিয়ে বলল, কিছু পাগলামি স্মৃতি থাকতে হয় জীবনে, যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত জীবন্ত থেকে যায় মস্তিষ্কে। ঘরে এসে অভ্রর পোশাক চেঞ্জ করা হলে আমরা শুয়ে পড়লাম। রাত গভীর। অভ্র বলল, আমার ঠান্ডা লাগছে, শক্ত করে জড়িয়ে ধরো আমায়। আমি অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ধীরে ধীরে আমার শরীরে অভ্রর স্পর্শে কেমন একটা অনুভূতির আগমন ঘটেছে। নিশ্চয়ই অভ্র ইচ্ছে করে এরকমটা করেছে। আমি অভ্রকে ঠেলে সরিয়ে দিয়ে বললাম, এই যে মিস্টার, হাবভাব তো সুবিধার মনে হচ্ছে না। অভ্র হেসে ফেলে বলে, হাবভাব অসুবিধারও কিছু নয় মিস, আমরা স্বামী স্ত্রী। বলে একটানে আমাকে বুকে নিয়ে আমি কিছু বলার আগে আমার ঠোঁটে ঠোঁট ডোবালো। এই প্রথম এমন স্পর্শ আমি কেমন থমকে গেলাম। অভ্রর এই আদর ফিরিয়ে দেওয়ার কোনো উপায় আমার কাছে নেই। আমার দেহ মন অভ্রর স্পর্শ আদরে বশীভূত হয়ে অন্যরকম এক সুখের অনুভবে মেতে উঠল। আজ আর পেরাতে পারিনি অভ্রকে। স্বামী স্ত্রীর একান্ত সময় পার হওয়ার পরে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি টেরই পাইনি। শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল অভ্রর ভয়ঙ্কর চিৎকারে। বিছানায় লাফিয়ে উঠে বসে লক্ষ্য করলাম অভ্র বিছানায় নেই। বুকের ভিতর কলিজা একটা মোচড় দিয়ে উল্টে গেল যেন। অভ্র কোথায় গেল এবং কোথা থেকে অভ্র চিৎকার বেশি হলো সেটা ঠিক বুঝতে পারছি না। কিছু সময় হতবুদ্ধি হয়ে বসে থেকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে বাথরুমের সামনে এসে দাঁড়াতে অভ্রর ঘোঙানির আওয়াজ শুনে দরজা ধাক্কা দিয়ে বুঝলাম দরজা ভিতর থেকে বন্ধ। লাগাতার ধাক্কাতে লাগলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কলিং বেল বেজে উঠল।
এত সকালে আবার কে এলো? দরজা খুলতেই দেখি পাশের বাড়ির সে ভাবি, তার স্বামী এবং ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু না বলে আবার বাথরুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলাম। এতক্ষণে ওরাও এসে আমার পাশে দাঁড়িয়েছে। প্রতিবেশী ভাই বলল, দেখি এভাবে ধাক্কালে দরজা খুলবে না। উনি দরজার লক বারবার জোরে জোরে কয়েকবার আঘাত করতে দরজা খুলে গেল। ভিতরে উপুর হয়ে পড়ে আছে অব্র। আমরা সবাই দরাদরি করে অব্রকে এনে বিছানায় শোয়ালাম। অব্রর কপালে অনেকখানি কেটেছে। অব্রর মাথা আমার কোলের উপর রেখে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলাম। পাশের বাড়ির ভাবি তার স্বামীকে বলল জলদি গাড়ির ব্যবস্থা করতে, অব্রকে হাসপাতালে নেওয়ার জন্য। উনি গাড়ির ব্যবস্থা করতে বেরিয়ে পড়ল। আমার চোখে জল টলমল করছে দেখে পাশের বাড়ির ভাবি বলল, ভাবি একটা কথা বলবো? বলুন। আসলে ভাবি, এই বাড়িটা আমার মোটেও সুবিধাজনক মনে হয় না। কেন? বাড়িটার দিকে তাকালে কেমন যেন রহস্যময় মনে হয়। এর জন্যই সেদিন আপনাকে আমি সাবধানে থাকতে বলেছিলাম। এ বাড়িতে কিছু আছে মনে হয়। কিছু আছে মানে? ভাবি, আমি গভীর রাতে আমাদের দ্বিতীয় তলার জানালা থেকে একদিন দেখি আপনাদের পুকুরের শান বাঁধানো ঘাটে সাদা লম্বা কি যেন একটা বসে আছে। আরেকদিন দেখি সে সাদা লম্বা মানুষ আকৃতির মতো জিনিসটা আপনাদের ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে। আর কিছু দেখেছেন? জি ভাবি, গভীর রাতে পুকুরের পাশের ওই রক্তজবা জোপটা ঘিরে জোনাকি পোকারা জলে নিবে। তখন কিছুক্ষণ পরে পরে জোপটা এমনভাবে দুলে ওঠে যেন ওর ডালে ছড়ে কেউ নাচছে। ওনার কথায় অবিশ্বাস করার কিছু নেই, কারণ এরকম ভৌতিক কিছু বিষয় আমিও ইতিমধ্যে লক্ষ্য করেছি। তবে বিষয় হলো দোষ গিয়ে বাড়ির নাকি আমার সঙ্গে আসা দোষ। আমি জিজ্ঞেস করলাম, ভাবি আপনি এসব ঠিক কবে থেকে লক্ষ্য করছেন? উনি কিছুক্ষণ ভেবে বললেন, তোমরা এ বাড়িতে আসার পর থেকেই। কারণ এর আগে এ বাড়িতে কেউ ছিল না বলে তেমন নজর পড়তো না। এখন তোমাদের ঘরে আলো জলে বসে চোখ পড়ে, আর এই জন্যই বিষয়গুলো হয়তো চোখে পড়েছে। ভাবির স্বামী গাড়ি নিয়ে চলে এসেছে। এবার সবাই ধরাধরি করে অপরকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে আসলাম। কাটা জায়গা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। নার্সরা ক্ষতস্থান পরিষ্কার করে ড্রেসিং করে স্যালাইন লাগিয়েছে। ধীরে ধীরে চোখ খুলল অব্র। আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে অব্রর হাতটা ধরতেই অব্র ঠোঁটে হাসি ফুটে উঠল। আমার চোখে জল টলমল করছে থেকে তাতে ধরে পাশে বসে অব্র বলল, তুমি আমার শক্তি, তুমি আমার মনোবল। তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে বলো তো? আমি চোখে জল মুছে হেসে বললাম, তুমি সুস্থ হয়ে উঠেছ বলেই আনন্দের অশ্রু এসেছে। অব্র মুখটা সেন্টি ইমোজির মতো করে বলল, অশ্রু আনন্দের হোক বা বিষাদের, তোমার চোখে অশ্রু দেখলে আমার মনটা হতাশার মেঘে চেয়ে যায় মিস সাদিয়া। এবার চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকবে, একদম চুপ। অব্র আমার হাত ধরে আলতো করে চেপে ধরে চোখ বন্ধ করে রইল। পাশের বাড়ি সেই ভাবি আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল এতক্ষণ। এবার ইশারা জিজ্ঞেস করলো, আমাদের লাভ ম্যারেজ কিনা? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ ভাবি, আমাদের লাভ ম্যারেজ। ভাবি সেরকমই মিষ্টি হেসে বলল, এর জন্যই এত প্রেম। আর অ্যারেঞ্জ ম্যারেজ করে আমার কপালে জুটল একটা বেরসিক কুমড়ো পটাশ। ভাবির কথা শুনে চোখ বন্ধ রেখে অব্র হেসে উঠল আমার সাথে। ভাবির স্বামী অভিযোগে শুরু বলল, এই যে আমি যেরকমই হই তোমাকে কিন্তু কখনো কষ্ট দিয়ে কিছু করি না। আজ এতগুলো বছর হলো কষ্টটা কি বুঝতে দেইনি। এরপরও যদি তোমার মনে হয় আমি অনুপযুক্ত, তাহলে পাত্র দেখে বিয়ে দিয়ে দিব। ভাবি লজ্জা পেয়ে বলল, হয়েছে, আবার থামেন জনাব। আমি ভাবিকে বললাম, ভাবি কেউ কেউ প্রচণ্ড ভালোবাসে কিন্তু তারা প্রকাশ করতে পারবে না। দেখবেন সে ভালোবাসা প্রকাশ করছে না কিন্তু আপনার প্রতি ভীষণ খেয়াল। বুঝে নেবেন সে আপনাকে ভীষণ ভালোবাসে। নিজের জীবন থাকতে আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু সমস্যা একটাই, ভালোবাসার কথাটা সুন্দর করে গুছিয়ে বলতে পারে না। ভাবি মুচকি হেসে বলল, সেটা আমি বুঝি বলেই তো সংসারের বয়স আজ এত বছর। দোয়া করবে আমাদের জন্য, এভাবে যেন আজীবন পাশাপাশি থাকতে পারি। ভাবির স্বামী বলল, ঠিক আছে, এবার তাহলে আমরা যাই। আর হ্যাঁ, বাসায় ফেরার পরে কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাদের বলবা। কথা শেষে তারা চলে গেল। স্যালাইন শেষ হওয়ার পরে আরও 2-3 ঘন্টা পর অব্রকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম হাসপাতাল থেকে। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। অব্রকে ড্রয়িং রুমের সোফায় বসে আমি আমাদের বেডরুমে দরজা খুলতে হতবাক। আমাদের বিছানার ঠিক মাঝ বরাবর একটা রক্তজবা ফুল পড়ে আছে। রুমের দরজা জানালা সব বন্ধ, তবু এই ফুল আসলো কীভাবে সেটা ভেবে আমি রীতিমতো অবাক। এগিয়ে গিয়ে ফুলটা হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে সোজা কিচেনে এসে গ্যাস স্টোভে জ্বালিয়ে পড়লাম ফুলটা। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, সেটা লিমিট ক্রস করলে তখন আর বর্ডার কিছু থাকে না। কিচেন থেকে ড্রয়িং রুমে এসে দেখলাম অব্র নেই। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে অব্র। এই রাত্রেবেলা আবার বাহিরে কি ওর? অব্র আমাকে হাতের ইশারা ডাকছে। আমি ঘুরে ঘর থেকে বাইরে বের হতে অব্র মিষ্টি হেসে বলল, অনেক দিন থেকে তোমায় একটা জিনিস দেখাবো ভেবে দেখানো হয় না, কাল দিনেও দেখা যাবে অব্র। আমি বললাম, অব্রর কেমন মন খারাপ হয়ে গেল।
আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, কি দেখাবে দেখাও, আমার পিছন পিছন আসো বলে অব্র বাগানের ভিতর দিকে যেতে লাগলো। আমি অব্রকে ফলো করতে করতে এগোচ্ছি। একটা জায়গায় গিয়ে অব্র আমাকে বলল, তুমি ওখানেই দাঁড়াও। আমি দাঁড়ালাম। অব্র কিছুদূর এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে রহস্যময় হাসি হাসতেই আমার সন্দেহ হলো। অব্র এক পলকে হাওয়ায় মিলিয়ে যেতে আমার মাথা বরাবর উপরের বিশাল একটা গাছের বড়সড় একটা শুকনো ডাল মরাত করে ভেঙে নিচে পড়তে লাগলো। ঠিক এই মুহূর্তে আসানো কেউ একজন খপ করে আমার হাত ধরে হ্যাঁচকা টানে আমাকে বিদ্যুৎ গতিতে সরিয়ে নিল, আর সেই শুকনো ডালটা আমার সামনে পড়লো ধপাস করে। আমি ঘুরে দাঁড়িয়ে দেখলাম যে আমার হাত ধরে টেনে সরিয়ে এনেছে সে আর কেউ নয়, সে অব্র। আমি হতবাক হয়ে ফ্যাল ফ্যাল করে অব্রর দিকে তাকিয়ে আছি। অব্র আমাকে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, তোমার মাথা ঠিক আছে? এ রাতের বেলা এখানে কি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে যে আমাকে ডেকে এনেছিল সে আসল অব্র নয়। আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায় ছিলে অব্র? অব্র বলল, তুমি বেডরুম থেকে কিচেনে গেলে, আমি তখন ড্রয়িং রুম থেকে বেডরুমে গিয়ে শুয়েছিলাম, তারপর তোমার ট্রেন না পেয়ে বাইরে বেরিয়ে এলাম। এবার সব কিছুই আমার কাছে পরিষ্কার। চুপচাপ অব্রকে নিয়ে ঘরে চলে আসলাম। গত রাতে অব্রর আর আমার একান্ত মেলামেশার কারণেই সেই অশুভ শক্তি খেপে আসে বুঝলাম। রাতে খাওয়া দাওয়া শেষে গল্পগুজব করে আমরা অনেক রাতে শুয়ে পড়লাম লাইট অফ করে। ইচ্ছে করে এত রাত পর্যন্ত জেগেছি যেন রাতটা কোনো মতে কেটে যায়। ভোর হলে আম্মুর আসার কথা সেই হুজুরকে নিয়ে। আমরা শুয়ে আছি। অব্র শরীর ক্লান্ত বলেও চোখে ঘুম চলে এসেছে, কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। রাত গভীর, আমি শুয়ে আছি চোখ খুলে সতর্কতার সাথে। অশুভ শক্তির আর কোনো আঁচ আমি অব্রর গায়ে লাগতে দিব না। ঘুমের মধ্যে অব্র আমাকে জড়িয়ে ধরতে দেখলাম দরজার কাছে কালো ধোঁয়ার মতো কিছু দৃশ্যমান হয়ে ভয়ঙ্কর ছায়ামূর্তিতে পরিণত হয়ে জ্বলন্ত আগুনের গোলকের মতো দু চোখ মেলে তাকালো। মুহূর্তের মধ্যে যেন আমার গলা শুকিয়ে ফেটে যাওয়ার অবস্থা। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি আমি সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির দিকে। আমার শরীর থরথর করে কাঁপছে। যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। টের পেয়ে যদি অব্রর ঘুম ভেঙে যায় এবং আচানক এসব দেখে ভীষণ ঘাবড়ে যায়, তখন আর আরেক বিপদ। একটা বিষয় ভেবে আমি এখনও মোটামুটি শক্ত আছি যে হুজুরের দেওয়া সেই তাবিজটা যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ অন্তত ওই অশরীরই আমাকে স্পর্শ করতে পারবে না বা কাছে ঘেঁষতে পারবে না। এবং এই কারণে অব্র যতক্ষণ আমার পাশাপাশি থাকবে ততক্ষণ অব্ররও কোনো ক্ষতি করতে পারবে না। অব্রর ক্ষতি করতে হলে আমার কাছ থেকে আগে অব্রকে দূরে সরিয়ে নিতে হবে। সন্ধ্যা এর জন্যই অব্র রূপ ধরে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, আগে আমাকে মারতে। গতরাতে অব্রের সাথে শারীরিক মেলামেশার কারণেই হয়তো। ধীরে ধীরে সব কিছু ক্লিয়ার হচ্ছে আমার কাছে। আরও ভয়ঙ্কর সেই কালো মূর্তি আবার ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আমি তাকিয়ে আছি বিস্ফোরিত চোখে পলকহীন। চোখের পলক পড়ছে না আমার। দীর্ঘ সময় এভাবে অতিবাহিত হলো। সব কিছু ঠিকঠাক স্বাভাবিক এখন। চোখের পাতায় এবার রাজ্যের ঘুম এসে ভর করেছে আমার। অব্রকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পাতা এক করলাম। ঠিক কয়েক মিনিট পরেই দরজার ঠক ঠক আওয়াজ কানে আসতেই আমার চোখের ঘুম উধাও হয়ে গেল। কান খাড়া করে শুনতে লাগলাম। সেই ঠক ঠক আওয়াজ প্রথমে মৃদু ছিল, এখন ধীরে ধীরে তীব্র হচ্ছে। এবার দরজার ওপাশ থেকে অব্রর কণ্ঠে মৃদু স্বরে আমাকে ডাকছে, কেয়া। আবার কিছুক্ষণ পরে, কেয়া। হুবহু অব্রর কণ্ঠ। এদিকে অব্রকে আমি জড়িয়ে ধরে আছি শক্ত করে। অব্র গভীর ঘুমে তলিয়ে আছে। এবার পুনরায় নিশ্চুপ। কিছুক্ষণ পরে শুরু হলো দরজা ধাক্কানো, সেই সাথে অব্রর কণ্ঠে, কেয়া দরজা খোলো কেয়া, তুমি রুমের ভিতর যার সাথে আসো সে অব্র নয় কেয়া, সে তোমায় মেরে ফেলবে। দরজা খোলো কেয়া, জলদি। দরজার বাহিরে যে আছে সে কিছুতেই আসল অব্র নয়, সেটা আমি জানি, কারণ আমার সাথে তাবিজটা থাকা অবস্থায় অশুভ শক্তি কোনোভাবেই আমার কাছে ঘেঁষতে পারবে না। আমি চুপচাপ কান খাড়া করে শুনেই যাচ্ছি। দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যখন সকল ভয়কে উপেক্ষা করে আবার সামনে এগিয়ে যায়, অব্র জীবন রক্ষা করতে আমি তেমনই ভয়টাকে উপেক্ষা করে এখনই এর চিরস্থায়ী সমাধান খুঁজছি। হেরে গিয়ে বেঁচে থাকাটা বেঁচে থাকা নয়, ভয়কে জয় করে একদিন বাঁচলে সেটাকে বেঁচে থাকা কয়। দরজা ধাক্কাধাক্কি আবার বন্ধ হলো। পিনপতর নীরবতা চারপাশে। আমি জানি এত সহজে ওই অশুভ শক্তি হার মানবে না। চোখ কান খোলা রেখে আমি সতর্ক প্রতিটি মুহূর্ত। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আবার খেয়াল করলাম রুমের বাহিরে থেকে দরজার নিচ দিয়ে সে কালো দোয়ার কুণ্ডলী রুমের ভিতরে ঢুকে আবারও ভয়ঙ্কর ছায়ামূর্তির রূপ ধারণ করে বলল, আমার হাত থেকে তোরা দুজনের কেউ বাঁচতে পারবি না, মনে রাখিস, আমার হাতেই তোদের মৃত্যু হবে। এর মধ্যে ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো চারদিক থেকে। সে ছায়ামূর্তি আবারও দোহায় পরিণত হয়ে মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল। আমার শরীরটাও হালকা লাগতে শুরু করেছে এবার।
ওই অশুভ শক্তি আশেপাশে থাকলে সারাক্ষণ শরীরটা ভারী হয়ে থাকে আমার। অব্র গভীর ঘুমে আচ্ছন্ন। একে তো শরীর ক্লান্ত, তার উপর হয়তো অশুভ শক্তির উপস্থিত আওয়াজ কোনো কিছুও টের পায় না। হয়তো অশুভ শক্তি শুধু আমার সামনে দৃশ্যমান হয়। গতরাতে বাথরুমে অব্রর সাথে কী ঘটেছিল সেটা জিজ্ঞেস করার পরে অব্র কিছুই মনে করে বলতে পারছিল না। আমিও আর জোর করিনি, কারণ কী ঘটতে পারে সেটা তো আমি জানি। যাই হোক, এবার আর চোখের পাতা মেলে রাখা দায়। রাজ্যের ঘুম এসে ভর করেছে দু চোখে। অব্রকে জড়িয়ে ধরেই আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকাল 10টার দিকে। অব্র ডাকে। চোখ খুলে তাকিয়ে দেখি অব্র হাসি মুখে দাঁড়িয়ে আছে। সকাল সকাল অব্রর মুখে হাসি দেখে মনটা যেন আনন্দে ভরে যায়। প্রিয়জনের মুখের হাসিটাও মারাত্মক আনন্দের একটা প্রভাব পেলে মনে। উঠে বসলাম আমি। বললাম, কি ব্যাপার জামাই সাহেব, এত আনন্দ বাড়ছে আপনার চোখে মুখে? কারণটা কি? অব্র মুচকি মুচকি হেসে বলল, বিশাল বড় একটা সারপ্রাইজ আছে তোমার জন্য কেয়া। আমি আগ্রহ নিয়ে বিছানা ছেড়ে নেমে অব্রকে জড়িয়ে ধরে বললাম, কই জলদি দাও। অব্র আমার চোখ চেপে ধরে বলল, চুপচাপ আমি যেখানে নিয়ে যাচ্ছি তুমি সেখানেই চলো। অব্র আমার চোখ চেপে ধরে আমাকে যে ড্রয়িং রুমে নিয়ে এসেছে সেটা আমি বুঝতে পারলাম। এবার অব্র 3, 2, 1 বলে আমার চোখের উপর থেকে হাত সরিয়ে নিতেই সত্যি আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এর চেয়ে বড় সারপ্রাইজ আমার কাছে আর কিছুই হতে পারে না। আমার চোখের সামনে সোফায় বসে আছে আমার মা এবং বাবা। আমার চোখে জল টলমল করে উঠল। আনন্দে উত্তেজনায় কথা যেন আমার বন্ধ হয়ে গেছে। আম্মুর এবং আব্বুর চোখে জল টলমল করছে। হাঁটু গেড়ে আব্বুর পায়ের কাছে বসে পড়ে আব্বুর পা জড়িয়ে ধরে বললাম, আব্বু, আমার ভুল হয়ে গেছে। পালিয়ে এসে তোমাদের মনে কষ্ট দিয়ে আমাকে ক্ষমা করে দাও। সন্তান তো ভুল করবেই, তাই বলে তোমরা দূরে সরিয়ে রাখবে? নিজেও কষ্ট পাচ্ছ, আমরাও কষ্ট পাচ্ছি। আব্বুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আব্বু কোনো কিছু বলতে পারল না। আমাকে টেনে তুলে বুকে জড়িয়ে কান্না করলো কিছুক্ষণ। তারপর বলল, সন্তানের উপর একটু রাগ করার অধিকার কি বাবা নেই বল? আমি না হয় রেগেছিলাম, তুই তো জামাইকে নিয়ে আমার সামনে গিয়ে দাঁড়াতে পারতি। এভাবে বেশ সময় অতিবাহিত হওয়ার পর আমরা সবাই গল্প করছি, আর অব্র চলে গেল বাজার করে আনতে। কিছুক্ষণ পরে সে হুজুর আসলো। উনি মা বাবার সাথেই এসেছিল। সোফায় বসে হুজুর বলল, পুরো বাড়িটা বন্ধ করে এলাম। আপাতত সে অশুভ শক্তি এ বাড়িতে ঢুকতে পারবে না, কিন্তু এটা চিরস্থায়ী সমাধান নয়। আমি বললাম, আমি এর চিরস্থায়ী সমাধান চাই হুজুর। হুজুর বলল, সেটা আজ রাতেই হবে, কিন্তু সব কিছু তোমার হাতে। যদি ব্যর্থ হও তাহলে তোমার জীবন চলে যেতে পারে। আজ রাতে তুমি তোমার বিছানায় বেশ খোলামেলাভাবেই শুয়ে থাকবে এবং খাটের পাশে লুকিয়ে রাখবে আমার দেওয়া পাত্রে পবিত্র পানি এবং একটি ছোট চাকু। চাকুটা সেই পানিতে ডোবানো থাকবে। তোমার তাবিজটা খুলে রেখে যাবে। আমি রাতে বাড়ির বন্ধন খুলে দেওয়ার পরে ওই অশুভ শক্তি বাড়ির ভিতর ঢুকে সোজা তোমার কক্ষে চলে আসবে। আমি বাহির থেকে গড়ে 4-5 দোয়া কালাম পড়ে বন্ধ করে দিব। অশুভ শক্তির শারীরিক মেলামেশার জন্য যখন তোমার উপর চেপে বসবে, ঠিক তখনই পবিত্র পানির পাত্র থেকে চাকুটা তুলে অশুভ শক্তির শরীরে ঢুকিয়ে দিতে পারলেও ও যন্ত্রণায় পালাতে চাইবে, কিন্তু সেটা আর পারবে না। এর পরের ব্যবস্থা আমি করব। আমি বললাম, তাহলে অব্র? হুজুর বলল, ওকে এসবের ভিতর না টানাই ভালো। খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ওকে অন্য রুমে রাখতে হবে। অব্র বাজার থেকে ফিরল। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত। আজ একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিলাম সবাই, এবং পরিকল্পনা অনুযায়ী অব্রকে ঘুমের ওষুধও খাওয়ানো হলো। খাওয়া শেষে ড্রয়িং রুমে বসে বসে গল্পগুজব করতে করতে প্রায় রাত 12টা। অব্র ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। এবার আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পালা। হুজুর ঘর থেকে বেরিয়ে গেল। আমি রুমে এসে কেবল একটা টি শার্ট এবং পাজামা পরে রুমে লাইট অফ করে শুয়ে রইলাম। বুকের ভিতর ধকধক করছে। নিজের হৃৎপিণ্ডের কম্পনের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। হুজুর সম্ভবত বাড়ির বন্ধন খুলে দিয়েছে। একটু ভুল হলে আমার জীবন চলে যেতে পারে। মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছি আমি অবিরত। হঠাৎই অনুভব করলাম শীতল সাপের মতো কিছু একটা আমার পাজামার ভিতর দিয়ে পায়ে পেঁচিয়ে বুকের দিকে উঠে আসছে। বয়ের সংখ্যায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। প্রতিটি মুহূর্তে এখন গভীরভাবে উপলব্ধি হচ্ছে। শীতল সাপের মতো সে জিনিসটি আবার কোমর হয়ে বুকের মাঝ বরাবর এসে থামল। বুকের ভিতর মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে ধমাধম। মনে হচ্ছে হৃৎপিণ্ড এক্ষুনি পেটে যাবে। পিনপতন নীরবতা চারপাশে। আমার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট হয়ে কানে পাচ্ছে। সাপের মতো সে জিনিসটা এবার চোখের পলকে মানুষের আকৃতি ধারণ করলো, কিন্তু চেহারা তার বিভৎস রকমের এবং ও ভয়ঙ্কর। রুমে অন্ধকার বলে স্পষ্ট বোঝা না গেলেও যতটুকু বোঝা যাচ্ছে অতটুকুই অনেক।
ভয়ে অভ্যস্ত নয় এমন কেউ হলে হয়তো এতক্ষণে হার্ট অ্যাটাক করেই মারা যেত। অশুভ শক্তি এমনভাবে আমার উপর হামলে পড়েছে যে তার শক্তির কাছে আমার শক্তি হাতির সামনে পিঁপড়ার মতো অবস্থা। আমার শরীর অবশ হয়ে যাচ্ছে যেন। অশুভ শক্তি আমার পরনের কাপড় টেনে খোলায় মগ্ন। হঠাৎ করে অব্রর মুখটা বেশি উঠল চোখে। এই যাত্রায় হেরে গেলে আর হবে না। জীবনের বাকিটা পথ অব্রের হাতে হাত রেখে চলা হবে না। না বলা কথাগুলো আর বলা। কত স্বপ্ন রয়ে গেছে বাকি। ভাবতে ভাবতে চোখে জল এসে গেল। আর মনোবল ফিরে পেলাম যেন আবারও। অশুভ শক্তির সাথে দস্তাদস্তি করতে করতে একসময় খাটের বাম পাশে চলে এলাম। এখানে খাটের পাশে রাখা সে পাত্রে পবিত্র পানি আর পানিতে ভেজানো সে ছোট চাকুটা। সুযোগ বুঝে হাত বাড়িয়ে চাকুটা তুলতে যাব, এমন সময় অশুভ শক্তি আমাকে শূন্যে তুলে যেন খাটের উপর আছাড় মারল। গাড়ে হাতে অনেক জায়গায় অশুভ শক্তির আক্রমণে জখম হয়ে রক্ত ঝরছে। আমি নিস্তেজ হয়ে পড়ে আছি বিছানায়। অশুভ শক্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। একটু পরে আবার দৃশ্যমান হয়ে আমাকে লক্ষ্য করে ঝাঁপ দিতে আমি গড়িয়ে খাটের পাশে পড়ে চাকুটা হাতে নিলাম। অমনি অশুভ শক্তি আমার উপর হামলে পড়তে বিদ্যুৎ গতিতে চাকুটা ঢুকিয়ে দিলাম অশুভ শক্তির শরীরে। সাথে সাথে ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে অশুভ শক্তি কালো ধোঁয়ায় কুণ্ডলিতে পরিণত হয়ে রুমের চারপাশে চক্কর মেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। হুজুর হয়তো ঘরের চারপাশে দোয়া কালাম পড়ে বন্ধ করে রেখেছে, যেন পালাতে না পারে। পালাবার পথ বন্ধ দেখে হয়তো অশুভ শক্তি আরও ক্ষেপে গেছে। দুয়ার কুণ্ডলী আবার সে ভয়ঙ্কর রূপ ধারণ করে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক এমন সময় অব্র দরজা খুলে বিদ্যুৎ গতিতে ছুটে এসে তাবিজটা আমার গলায় পরিয়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অশুভ শক্তি আবার চারপাশে চক্কর কাটছে আর ভয়ঙ্কর গর্জন করছে। একটা মুখবন্ধ মাটির হাঁড়ি নিয়ে হুজুর রুমে ঢুকে হাঁড়ির ঢাকনা খুলে দোয়া কালাম পড়ে ধুল মাটির মতো কিছু রুমে ছিটিয়ে দিতে গর্জন করতে করতে অশুভ শক্তি ধোঁয়ায় পরিণত হয়ে হুজুরের হাতের মাটির হাঁড়ির ভিতর ঢুকতেই হুজুর ঢাকনা লাগিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে আরও কিসব যেন দোয়া পড়ে হাঁড়িতে ফু দিয়ে দিল। আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাদের শত্রু আবার চিরতরে বন্দী। তোমরা আজ থেকে ভয় মুক্ত। এই দুষ্ট জিনের ব্যবস্থা আমি করছি। হুজুরের কথা শেষ হতে আমি এতক্ষণে দখলে ক্লান্ত বলে হয়তো অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখি সবাই ব্যাগ গোছগাছ করে রেডি। আব্বা আমাদের বাড়িতে নিয়ে যাবেন। বরিশাল পিরোজপুরে গ্রামের বাড়ি। গাড়িতে বসে অব্রর কাঁধে মাথা রেখে বললাম, তোমাকে তো ঘুমের ওষুধ খাইয়েছিলাম, তুমি টের পেলে কীভাবে রাতে? অব্র মুচকি হেসে বলল, মানুষটা যদি মনের হয় তখন তার বিপদ মন নিজেই গুমটুম তাড়িয়ে মনের মানুষ বিপদে আছে জানিয়ে দেয়। বললাম, ভয় লাগেনি তোমার? অব্র মিষ্টি হেসে বলল, ভয় একটাই হয়, তোমাকে যেন কবু না হারাই। আমরা গল্প করতে করতে বাড়ি এসে পৌঁছালাম। এরপর অব্রর প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরি হয়ে যায়। গ্রামে আমরা বসবাস শুরু করি। প্রায় 2 বছর কেটে যায়। আমাদের ছোট্ট সোনা মেয়ে পরিটার বয়স এখন 8 মাস। এখন সুখী সংসার আমাদের। মেয়েটা বারবার দৌড়ে জানালার কাছে গিয়ে অস্পষ্টভাবে এমন করে হাসে, কথা বলে যেন ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে বা শূন্যে বাসছে জানালার ওপাশে। আমি কোলে তুলে জানালার কাছ থেকে সরে এসে মনে মনে ভাবি, সে আগের ভয়ঙ্কর অভিজ্ঞতার ছাপ এখনও মনে রয়ে গেছে বলেই হয়তো একটু অস্বাভাবিক কিছু দেখলেই আমার ভয় হয়। ভয়কে জয় করে আমাদের জীবন এখন ভয়হীন সুখের। এভাবে কেটে যাচ্ছে দিন হাসি আনন্দে সারাক্ষণ। ভয় নেই বলেও সুপ্ত অবস্থায় মনের কোণে গাপটি মেরে রয়ে গেছে কিন্তু অজানা অস্পষ্ট ভয়। মনকে বোঝাতে বোঝাতে একসময় সে ঠিকই বুঝবে চিরতরে শেষ সে ভয়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভয়। গল্পটি লিখেছেন সাদিয়া ইসলাম কেয়া। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।